তালাক দেব না আমি। আর ভূঁইয়াদের উপযুক্ত শাস্তি ওরা পাবে। সামনের দিকে দৃষ্টি রাখা ঠান্ডা গলায় বলে শামিন। ফুয়াদ শামিনের দিকে তাকায়। শামিন বলতে থাকে, বিয়ে করা বউকে বিনা কারণে কেন তালাক দেব? মানে তুই ওর সাথে সংসার করবি? সেজন্যই তো বিয়ে করেছি। বারবার একই কথা জিজ্ঞেস করিস কেন তোরা? কিছুক্ষণ চুপ থাকে শামিন, তারপর হুট করে বলে ওঠে, একটা অঘটন ঘটিয়ে ফেলেছি ফুয়াদ। আবার কি? চেঁচিয়ে ওঠে ফুয়াদ। আমি সম্ভবত আমার বউয়ের প্রেমে পড়ে গিয়েছি। ফুয়াদ শামীমের দিকে তাকায়। শামীমের মুখ হাসি হাসি। সে বলতে থাকে, কাল রাতে টের পেয়েছি এখন আর তালাক দেওয়া সম্ভব না। তাহলে মাপ চা ওর কাছে, ওর পরিবারের কাছে, ভুলটা স্বীকার করে নে নিজে। শামিন সে কথা উত্তর না দিয়ে বলে, খুবই আলাদা ও। কি অদ্ভুত দেখ। শামিন যে ধরনের মেয়েদের পছন্দ করত না, ও সেরকম মেয়ে। তবু কি থেকে কি হয়ে গেল? শরীরের ওপর জোর চলে শামিন, মনের ওপর চলে না। আমি তো জোর করে বিয়েটা করেছি শুধু, অন্য কোনো জোর তো দেখায়নি। উফ, তুই আমাকে পাগল বানিয়ে ছাড়বি শামিম। শামিম বাঁকা হাসি হাসে। ফুয়াদ বলে, ও আলোর শামিন। এ জন্মে ও আমার নিয়ন্ত্রণে আসবে না। রমণীর মন সহস্র বছর সাধনা করতে হয় পেতে হলে। আর তোর ধৈর্য নেই। তুই শামিন ইয়াশা মির্জা। দেখা যাক। ঠান্ডা গলায় জবাব দেয় ইয়াশার। ইসমামকে দেখে আলো কপাল কুঁচকে ফেলে। ইসমাম নিচু স্বরে বলে, সরি, আমি ভাইয়ার কাছে এসেছিলাম। জানতাম না ভাইয়া ঘরে নেই। তোমার ভাইয়ের ঘরে তোমার ভাইয়ের স্ত্রী থাকে ইসমাম। এভাবে আর কখনোই নক না করে ঢুকবে না। ইসমাম কয়েক পলক আলোর মুখের দিকে তাকিয়ে থেকে বলে, আচ্ছা। আলোর মুখ ঘুরিয়ে নেয়। ইসমাম চলে যেতে নিলে আলো হঠাৎ করে বলে ওঠে, একটা মানুষকে তুমি ভালোবাসতে, তার প্রতি প্রচণ্ড রকমের অনুভূতি জন্মানোর পর হঠাৎ দেখলে পৃথিবীর সেই মানুষটা কোনো অস্তিত্ব নেই। একজন ভান ধরে থাকা ছদ্মবেশীর সাথে তোমার পরিচয় হয়েছিল। তখন এর চেয়ে বেশি ঘৃণা করতে তুমি তাকে, যতটা আমি তোমাকে করি। মেঝের দিকে দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে আছে ইসমাম। আলো বলতে থাকে, নিজের জীবনটা গুছিয়ে নাও তুমি। একসময় অধিকার বোধ থেকে বলছি, তোমার পরিবারে শিক্ষায় শিক্ষিত হয়েও না, দয়া করে হয়েও না। আলোর মুখের দিকে তাকিয়ে কিছু না বলে ইসমাম বেরিয়ে যায় ঘর থেকে। আলো দরজার দিকে দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে থাকে। আজান কয়েক মুহূর্তে স্বামীর দিকে তাকিয়ে থেকে প্রচণ্ড জোরে তার বাবাকে ডাকতে থাকে। আতাউর আলমের শরীরটা ভালো নেই। রেহানা এসে দরজার কাছে দাঁড়ায়। শামিন আজানের দিকে তাকিয়ে বলে, দুলাভাইকে ভিতরে আসতে দেবা না শালা? আজান দরজা থেকে সরে দাঁড়ায়। শামিন ভিতরে ঢুকতে ঢুকতে বলে, তুমি কোনটা? আজান না আয়াত? আজান। আয়াত কোথায়? ফার্মেসিতে গিয়েছে। শামিন সোফায় বসে পড়ে। ভিতরের ঘর থেকে আতাউর আলম বলে ওঠে, কে এসেছে? রেহানা, কে? আপনার জামাই ইয়াশার মির্জা। আতাউর আলম শামিনের কণ্ঠে পেয়ে তড়িঘড়ি করে বিছানা থেকে নামে। অসুস্থ শরীর নিয়ে বসার ঘরে এসে শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন উঠে দাঁড়িয়ে সালাম দেয়। আতাউর আলম শামিনের এমন অদ্ভুত আচরণে বেশ অবাক হয়। তার দিকে তাকিয়ে জানতে চায়, তুমি কেন এসেছো? শামিন মৃদু হাসে, তারপর জবাব দেয়, আপনাদের দাওয়াত জানাতে। আমার বাবা ইন্ডিয়া থেকে ফিরেছে। আমার আর আপনার মেয়ের বিয়ের রিসেপশনের আয়োজন করেছি আগামী পরশু। কার্ড ছাপানো হচ্ছে, সময় মতো পৌঁছে যাবেন। পুরো শহরের সাথে আমার শ্বশুর শাশুড়ি পরিচয় করিয়ে দেবো আমি। সিতারা দরজা খুলে দিতেই অলস ভঙ্গিতে শামিন ঘরের ভিতর ঢোকে। ঘড়ির কাঁটায় তখন রাত 12টা পেরায়। সিতারা নিচু স্বরে বলে, টেবিলে ভাত দিব ভাইজান? না। এক শব্দ বলে সিঁড়ির কাছে গিয়ে ফিরে সিতারার দিকে তাকায় শামিন, তোর বড় ভাবি খেয়েছে? সিতারা মাথা নাড়িয়ে বলে, জি। শামিন সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। খুবই সন্দর্পণে দরজা ঠেলে ভিতরে ঢুকে বিছানার দিকে তাকায় সে। আলো ঘুমিয়ে আছে। দরজা বন্ধ করে বিছানার কাছটায় এসে বসে পড়ে। কিছুক্ষণ আলো ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে। আলোকে দেখতে এখন ঠিক একটা গোলাপের মতো লাগছে। যে গোলাপের কাঁটা আছে, ছুঁয়ে দিলে হাতে ফুটে যাবে যার কাঁটা।
দীর্ঘ সময় পর মনে মনে বলতে থাকে, তুমি ঠিক বলেছ আলো, আমি কাপুরুষ, ভুল স্বীকার করার সাহস নেই আমার। বেশ কিছু সময় অতিবাহিত হয়। একটা মশা এসে বসে আলোর গালে। কয়েক মুহূর্তে ইতিহস্ত করে শামিন একটা আঙুল ছুঁয়ে দেয় আলোর গালে। হুট করে ঘুম ভেঙে যেতেই আলো লাফিয়ে উঠে বসে। শামিন কিছুটা চমকায়। আলো হতভম্ব ভাব কাটিয়ে তেজি কণ্ঠে বলে ওঠে, আপনি আমার গালে হাত দিচ্ছিলেন কেন? শামিন থতমত খেয়ে বলে, মশা পড়েছিল। হাতই পরে থাকুক, আপনার কি? চেঁচিয়ে ওঠে আলো। শামিন উঠে দাঁড়ায়। আলো বলতে থাকে, দেখেছেন ঘুমিয়ে আছি আর অমনি সুযোগ নিতে চলে এসেছেন তাই না? শামিন কিছু বলে না। সে জানে রোজকার তর্কাতর্কি শুরু হয়ে যাচ্ছে, যা শেষ হবে আমি আপনাকে ঘৃণা করি ইয়াসার মির্জা কথাটার মাধ্যমে। তাই কথা আর না বাড়ানোই ভালো। আলো বিছানা থেকে নামে, শামীমের দিকে তাকিয়ে বলে, জামিল কথা বলেছে? কি বলেছে সে? ওর সাথে আমার কথা হয়নি, ঠান্ডা গলায় জবাব দেয় শামীম। আলো বলে ওঠে, কেন কথা হয়নি? কেন কথা বলছেন না? সত্যটা জানলে মুখে চুনকালি মাখা হয়ে যাবে সেই ভয়ে। শামীম কিছুক্ষণ চুপ থেকে বলে, ঘুমাও আলো। কেন? আমাকে ঘুম পাড়ানো এত তারা কিসের? আমি ঘুমিয়ে গেলে সুযোগ নিতে আসবেন সেজন্য? শামীম প্রচণ্ড বিরক্ত হয়ে আলো এমন আচরণে। সে তার বিরক্ত প্রকাশ না করে গাট্টাচ্ছ বলে, নিজেকে কি ভাবো তুমি? অনেক সুন্দরী। নিজের গায়ের রং দেখেছ? ওই সামান্য উজ্জ্বলতাটুকু সৃষ্টিকর্তা তোমায় দয়া করে দিয়েছে। ভেবো না আমি সুযোগ নেওয়ার জন্য বসে আছি। আলো হাঁ হয়ে তাকিয়ে আছে। কথাটা বলে শামীম মুখ টিপে হাসে। আলো শামীমকে অবাক করে দিয়ে বলে ওঠে, নিজে একটু ফর্সা বলে নিজেকে কী ভাবেন আপনি? অন্যের গায়ের রং নিয়ে কথা শোনাচ্ছেন। আর আপনি অনেক সুন্দর। নিজের চেহারা কখনো আয়নায় দেখেছেন? একটা সাদা মূলোর মতো লাগে আপনাকে। ওরা নারী জাত, পুরুষের ঘায়েল করতে কারাতে মারপিট জানতে হয় না। মুখটা একটু মাসুম মাসুম করে রাখলেই পুরুষ ঘায়েল হয়ে যায়। ভাইয়ের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। রনি এমন কথা সবাই তার দিকে তাকায়। স্বামী ইয়াসারের পার্টি অফিসে আজ সবাই জামায়াত হয়েছে। মাস শেষে একটা দিন তারা দুস্থদের মাঝে খাবার বিতরণ করে। আর সেই দিন স্বামী রাহাতের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করছে। এক পাশে বসে বাকিরা সবাই শামীমের সমাচার পাঠ করছে। আরাফ কপাল কুঁচকে বলে, ভাই ওই মেয়েটার মুখের ভাষা এত জঘন্য, গালাগাল ছাড়া কথাই বলতে পারে না। ইয়াসার ভাই কিভাবে ওর প্রেমে পড়ল বলো তো? রনি আরাফাতকে থামিয়ে দিয়ে বলে, ওই মেয়েটা না, ভাবি বল। ভাই শুনলে কাঁচা খেয়ে ফেলবে। সবুজ বলে ওঠে, যাই বল, ভাই যে আলো ভাবির প্রেমে পড়বে তা জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি যে সিংহ একটা মেয়ের কাছে কাবু হয়ে গিয়েছে এটা মানতে পারছি না। তোর চোখের সামনে সারাদিন চুড়ি পরে, লাল শাড়ি পরে, মাথা ঘোমটা দিয়ে একটা মেয়ে ঘোরাঘুরি করবে, তোর পুরুষ মন সুরসুরি লাগবে না? তোর প্রেম প্রেম পাবে না? রনি এই কথাটা আরাপ মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে, তা ঠিক, ওরা নারী, ওরা সব পারে, কিছু না করেও। ওই যে নারী দিবসে একটা স্লোগান আছে না, আমরা নারী, আমরা সব পারি। কথাটা এজন্য বলেছে। তোয়েব হাসতে হাসতে বলে ওঠে, ভাই, আমরা নারী, আমরা পাথরের মন গলাতে পারি। তোরা আমার কথা না শুনে নিজেরাই কি আলোচনা করছিস? সবাই শামীমের দিকে তাকায়। শামীম গম্ভীর কণ্ঠে বলতে থাকে, দলে কাজে মন না বসলে বলবি, একেবারে বের করে দিব ঘাট ধরে। তেমন কিছু না ভাই, সব বুঝিয়ে দিয়েছি। আমার এখন উঠতে হবে। আজ কয়েক জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি আছে, যেখানে যেতে হবে। কাল সবাই আসবে পরিবার নিয়ে। মনে থাকে যেন। দলের সবাই মাথা নাড়ায়। শামীম উঠে দাঁড়িয়ে গিয়ে বসে পড়ে। তার দৃষ্টি টেবিলের ওপর রাখা একটা ছোট্ট আয়নার ভিতরে তার নিজের প্রতিবিম্ব নিবদ্ধ। কয়েক পলক সেদিকে তাকিয়ে থেকে ছেলেটার দিকে তাকিয়ে বলে, আচ্ছা বলো তো, আমি দেখতে কেমন? সবাই মুখ চাওয়াচাই করতে থাকে শামীমের কথায়। রাহাত বলে, সুন্দর, আপনিও অনেক সুন্দর। কেন ভাই? শামীম বলতে থাকে, আমি ফর্সা সেজন্য
কি আমাকে সাদা মূলোর মতো লাগে? তোয়েব দাঁত বের করে বলে, কি যে কন ভাই, আপনি কত সুন্দর, আপনি পুরো ঋত্বিক রওশনের মতো দেখতে, শুধু আপনার চোখের মণি ঘন কালো আর ঋত্বিকের চোখ বিলাইয়ের মতো, আপনি বেশি সুন্দর ভাই। স্বামীনের কাছে তোয়েবের কথাটা মন মতো হয় না। এরা তার ছেলে, এরা তো তার প্রশংসা করবেই। একটা মেয়ে বোঝে কোন পুরুষ সুন্দর। আলো একটা মেয়ে, সে যখন বলেছে তাহলে হয়তোবা সত্যি স্বামীনকে সাদা মূলোর মতোই লাগে। বাড়িতে ক্যাটারিংয়ের লোকজন এসেছে, সাজাবে বাড়িটাকে। আলো তাকিয়ে তাকিয়ে দেখছে সব। সে কিছু বুঝতে পারছে না। তার ঘরের বিছানার ওপর কিছু শাড়ি রেখে দিয়েছে কেউ। শাড়িগুলো অনেক দামি, দেখে বোঝা যাচ্ছে। এসব কি হচ্ছে আসলে? আবার কি নতুন তামাশা চাচ্ছে ইয়াশা মির্জা? ভাইয়া, তুমি জামিলকে কেন অ্যাপয়েন্ট করেছো সিমেন্টের বিজনেসে? ও এসবের কি বোঝে? ও তো তোমার দলে। ইলহাম শামীমের দিকে তাকিয়ে আছে। শামীম ক্যাটারিংয়ের এক লোকের সাথে কথা বলছিল। ইলহামের প্রশ্নে ঘুরে তাকায়, তারপর বলে, ওকে দলে রাখছি না, ওকে ব্যবসায় ঢুকিয়ে দেবো আমাদের। ভাইয়া, তুমি জামিলের জন্য একটু বেশি বেশি করছো না? ওকে কেন পারিবারিক ব্যবসা ধরিয়ে দেবে? ওকে কাজ দিচ্ছি শুধু ইলহাম, তোর ভাগে সম্পত্তি দিয়ে দিচ্ছি না। আর হ্যাঁ, ওর জন্য আমার আলাদা দুর্বলতা আছে। বাপ মা মরা এতিম ছেলেটা অন্যের লাথি উষ্ট খেয়ে আমার কাছে এবং পরিবারের কাছে আশ্রয় নিয়েছিল, বরাবর বিশ্বস্ত দেখিয়েছে। আমি ওকে স্নেহ করি, তোদের যেমন করি। ইলহামের কাছে শামীমের কথাটা পছন্দ হয় না। একটা বাইরের ছেলেকে তাদের মতো স্নেহ করবে, এটা ইলহাম মানতে পারছে না। ঋতু কফির মগ এনে শামীমের হাতে দেয়। শামীম ইলহামের দিকে তাকিয়ে বলে ওঠে, আজকাল তুই কোথায় কোথায় যাচ্ছিস, আমাকে ইনফর্ম করিস না? কিছু উড়ো খবর আসছে আমার কাছে, ব্যাপার কি? ইলহাম কপাল কুঁচকে ঋতুর দিকে তাকিয়ে শামীমকে বলে, কে দিয়েছে এসব খবর তোমাকে? কেউ না, যা করবে একটু বুঝে শুনে করবি ইলহাম। ইহানের ফিউচার প্রভাব ফেলে এমন কিছু আমি বরদাস্ত করব না। ভাইয়া, তুমি আমাকে সন্দেহ করছো? না, তোকে বোঝাচ্ছি, তোর বড় ভাই আমি, বোঝাতে পারি না? কথাটা বলে শামীম কফির মগ চুমুক দিয়ে নিজের ঘরে চলে যায়। ইলহাম ঋতুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে যায় সেখান থেকে। ওগুলো তোমার, দেখো কোনটা পছন্দ হয়। আলোকে বিছানায় রাখা শাড়িগুলোর দিকে তাকিয়ে থাকতে দেখে পিছন থেকে শামীম বলে ওঠে। আলো ঘুরে দাঁড়ায়। শামীম বলতে থাকে, কাল আমাদের রিসিপশন, তোমার বাবা মা আসবে। আলো তর্জনী আঙ্গুল তুলে শাড়িগুলোর দিকে তাক করে বলে, এসব পরে সংস্বাস্থ্য হবে কেন আমাকে? চাচ্ছেন কি আপনি? শামীম মনে মনে বলে, চাচ্ছি তোমাকেই, কিন্তু মুখে বলে, আপাতত চাচ্ছি এসব পরে লক্ষ্মী বউয়ের মতো বসে থাকবে চুপচাপ। সবাই সে শামীমের বউকে দেখে যাবে, আপনার ভয় নেই কাল যদি সবাইকে আমি সত্যটা বলে দিই? শামীম কফির মগে এক চুমুক দিয়ে বলে, বলবে না তুমি? উন্মাদ আমি জানি, তবে এতটাও উন্মাদ নয় যে নিজের ভালো বুঝবে না। হাতের কাগজটা ছিঁড়ে সাগর টুকরো টুকরো করে ছুঁড়ে মারে। সমরেশের ভূয়া আহাজারি করে বলে, মোক্ষম চালটা চেলেছে ইয়াস, কোর্ট অর্ডার এসে গিয়েছে, 3 দিনের মধ্যে খাটের দখল ছেড়ে দিতে হবে। কতগুলো টাকা লস হয়ে গেল সাগর। মেয়ের ক্ষমতা দেখিয়েছে ও, ওকে আমিও আমার ক্ষমতা দেখাবো। ও আতাউরের মেয়েকে বিয়ে করেছে কেন কিছু জানতে পারলি? এটা কোনো স্বাভাবিক বিয়ে না। জানি আতাউর আলম কখনো ওর সাথে মেয়ের বিয়ে দিবে না। না ওই মেয়ের সাথে ইয়াসের প্রেমের সম্পর্ক ছিল, তাহলে বিয়েটা কিভাবে হলো? এর মাঝে কিন্তু আছে, কারণটা খুঁজে বের করবেন। ইয়াশা মির্জার সাথে আতাউর আলমের মেয়ের অদ্রিতা আলমের বিয়ে হয়েছে, খবরটা বাতাসের গতিতে ছড়িয়ে পড়েছে সর্বত্র। আগামীকাল তাদের রিসিপশন। সবাই দুয়ে দুয়ে 4 মেলানোর চেষ্টা করছে। পাড়া প্রতিবেশীরা বিভিন্ন বাহানায় বাড়িতে এসে খুঁচিয়ে খুঁচিয়ে খবর বের করার চেষ্টা করছে। সকাল থেকে আতাউর আলম শরীরটা বেশ খারাপ, এমনিতেই মানসিক এবং শারীরিকভাবে সে
দিনকে দিন বেশ ভেঙে পড়ছে। তার উপর সকাল থেকেই পাড়ার প্রতিবেশীরা উটকো ঝামেলা আর নেওয়া যাচ্ছে না। সবাইকে সত্যিটা সে বলে দিতেই পারে, কিন্তু মেয়েটা যে এখনও ইয়াসের কাছে আরাম কেদারায় পা হাত এলিয়ে শুয়ে শুয়ে ছটফট করছে। সে বুকের ব্যথাটা বাড়ছে, তার সাথে হুট করে মাথা ব্যথা হচ্ছে, খুব ঘামছে সে একটা অনিশ্চিত জীবনের আদরের মেয়েটার সামনে। অথচ সে বাবা হয়ে কিছুই করতে পারছে না। একসময় নিজের জীবনে পরোয়া না করা আতাউর আলম এখন একটা দুদিনের ছেলে ইয়াসা না যাচ্ছে। এর থেকে লাঞ্ছনা আর কি হতে পারে। সন্ধ্যার দিকে শারীরিক অবস্থা অবনতি দেখে একটু হাঁটাহাঁটি করতে নেমেছিল আতাউর আলম। পাড়ার বড় দোকানটার সামনে কিছু প্রতিবেশী আলো এবং ইয়াসার আলোচনা মেতে আছে। আতাউর দূর থেকে কথাবার্তা শুনে এড়িয়ে যেতে চাইল। সে ঘুরে দাঁড়াতেই পিছন থেকে কেউ তাকে ডাকে, আরে আলম ভাই, এদিকে আসুন। যাচ্ছেন কোথায়? আতাউর আলম তাদের দিকে তাকায়। ব্যারিস্টার ফখরুল তাকে ডাকছে। ধীর পায়ে সে এগিয়ে যায় তাদের কাছে। সবাই তার দিকে খুব উৎসুক ভঙ্গিতে তাকিয়ে আছে। ফখরুল খুব আন্তরিকতার সাথে আতাউর আলমে বসে শুরুতে যে প্রশ্নটি করে সেটি হলো, প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল নাকি আলম ভাই? সেজন্য কি আপনি নির্বাচন বর্জন করেছিলেন? আতাউর আলম সবার মুখে দিকে তাকায়। সবাই তার দিকে তাকিয়ে আছে। পাশ থেকে একজন বলে ওঠে, শুরুতেই সন্দেহ হয়েছিল। আপনার ভাবি তো বলা বলি করছিল, এতদিন হয়ে গেল মেয়েটার খোঁজ নেই। আচ্ছা আতাউর ভাই, আলো কি নির্বাচনের আগের দিন রাতে পালিয়েছিল? এই ছেলে, কি চাও তুমি? কড়া গলায় আলো ইহানকে বলে কথাটি। ইহান ভয় না পেয়ে উল্টো কপাল কুঁচকে বলে, এটা আমার বড় বাবার ঘর, আমি বড় বাবার কাছে এসেছি। আলো মুখ ঘুরিয়ে বসে থাকে। ইহান বলে, তুমি খুব পচা। হ্যাঁ হ্যাঁ, আমিই খারাপ, আর তোমার বাবা চাচারা এবং তুমি খুবই ভালো। ইহান ফেংচি কেটে বলে, এ। আলো হুট করে ইহানকে নকল করে বলে, ই। শামিন ঘরে ঢুকে আলোর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর বলে, তুমি একটা বাচ্চার সাথে তর্ক করছো, এভাবে ভেংচি কাটছো? তুমি ভারী অদ্ভুত মেয়ে। আলো কপাল কুঁচকে অন্যদিকে তাকিয়ে থাকে। শামিন ইহানকে কোলে তুলে নিয়ে আদুরি কণ্ঠে বলে, তুমি না গুড বয়, বড়দের ভেংচি কাটতে নেই, তোমাকে শেখায়নি? ইহান মাথা নাড়ায়। শামিন বলে, কেন এসেছিলে? খেলতে? টিচার চলে গিয়েছে, কিন্তু এখন তো খেলতে পারবো না, সকালে খেলি। তুমি এখন যাও বাবা, মাম্মাম তোমাকে ডাকছে। ইহান তার বড় বাবার কোল থেকে নেমে চলে যায়। শামিন আলোর দিকে এক পলক তাকিয়ে বিছানার উপর রাখা শাড়িগুলো হাতে তুলে নেয়। সেগুলো আলমারিতে তুলে রেখে বলে, একটা বাচ্চা তোমার কোনো ক্ষতি করেনি, তার সাথে তুমি সমানে সমান তর্ক চালিয়ে যাচ্ছ। নির্ঘাত একটা পাগল মেয়ে তুমি, অথবা বিয়ের পরদিন থেকে পাগল হয়ে গিয়েছ। কথাটা বলে কিছুক্ষণ ঠোঁট চেপে হেসে শামিন, তারপর আলমারির দরজা চাপিয়ে গাঁটটার ছলে বলে, সারাদিন তো কোনো কাজই করো না, বিছানা অলস বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে বসে থাকো। স্বামীর সেবা নাই না করলে নিজের জিনিসপত্র তো গুছিয়ে রাখতে পারো। এই শাড়িগুলো তো তোমার। আলো শামিনের দিকে তেড়ে আসে, এসব নাটক বন্ধ করুন ইয়াসা মির্জা। স্বামী স্বামী নাটক আমার সাথে দেখাবেন না। দেখাবো, এখন থেকে তো আরও বেশি দেখাবো। বলেই তো দিয়েছি, আপনার যা করার আপনি করে নিন, আমি আপনাকে মানব না। শামিন কিছুক্ষণ চুপ করে আলোর দিকে তাকিয়ে থাকে। তারপর ঠান্ডা গলায় বলে, জামিল মুখ খুলেছে। আলো উত্তেজিত হয়ে পড়ে, বলে, কি বলেছে? আমার বাবা কিছু করেনি? এটা তো তাই না, বলুন। সেটাই, তোমার বাবা কিছু করেনি। আলো মুখে হাসি ফুটে ওঠে, চেঁচিয়ে বলতে থাকে, দেখেছেন দেখেছেন তো, এখন কি করবেন বলুন ইয়াসা মির্জা, বলুন। যেখানে আমার বাবা কিছুই করেনি সেখানে কিসের শাস্তি পাচ্ছি আমরা? এখন ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন, তালাক দিয়ে দিন আমায়। স্বামীর মেলান হেসে অস্ফুট স্বরে বলে, বিয়ে করা বউকে বিনা কারণে কেন তালাক দেব? আলো স্বামীর দিকে তাকিয়ে থাকে। স্বামী ঠান্ডা গলায়, এ জন্মে তা হবে না আলো। কেন? এখনও কেন?
সবটা তো জানলে, তবুও কেন? আমি তোমাকে ভালোবাসি আলো। স্পষ্ট এবং ধীরভাবে শব্দগুলো উচ্চারণ করলো স্বামীন। সে আলোর চোখের দিকে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত যেতেই সশব্দে স্বামীনের গালে আলো এক চর বসিয়ে দেয়। স্বামীন মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকিয়ে থাকে। আলো দাঁতে দাঁত চেপে স্বামীনের কলার ধরে চেঁচিয়ে বলতে থাকে, এই ইয়াশা মির্জা, আবার কোন নাটক শুরু করেছেন আপনি? উদ্দেশ্য কি আপনার? নিজের কলার থেকে আলোর হাত দুটো ছাড়িয়ে দিতে দিতে নরম গলায় বলে, উদ্দেশ্য তোমার সাথে সংসার করা। আলোর চোখ বড় বড় করে তাকিয়ে আছে। স্বামীন বলতে থাকে, আমি স্পষ্ট কথা বলি, তাই স্পষ্টভাবে বলে দিলাম, তোমাকে আমার ভালো লেগেছে। তোমার প্রতি আমার অনুভূতি জন্মেছে, যেটা দমিয়ে রাখা আমার পক্ষে সম্ভব না। বিয়েটা যেভাবেই করি না কেন, একটা স্বাভাবিক সম্পর্ক করতে চাই তোমার সাথে আমি। আর হ্যাঁ, ভুল করেছি আমি। স্বামীন ইয়াশা ভুল করেছে, তার ভুল সে স্বীকার করে নিল। তোমার বাবা মায়ের কাছে ক্ষমা চাইব, তোমার ভাইদের কাছে ক্ষমা চাইব, যা করতে বলবে করব, কিন্তু তোমাকে তালাক দেওয়া আমার পক্ষে সম্ভব না। জোর করেই পারবেন সব, কখনোই আমি আপনাকে মানব না, কখনো না, নিস্তেজ কণ্ঠে বলে উঠে আলো। স্বামীন কিছুক্ষণ আলোর মুখের দিকে তাকিয়ে থেকে বলে, আমাকে মারো, ঘৃণা করো, জেদ দেখাও, যা খুশি করো, সব কিছু আমার সীমানার মধ্যে থেকে করবে। আমার থেকে দূরে যাওয়ার কথা ভুলেও ভাববে না। ধপ করে বিছানার উপর বসে পড়ল আলো। কিছুক্ষণ পর ঝরঝর করে কেঁদে দিয়ে বলে, এ থেকে আপনি আমাকে মেরে ফেলছেন না কেন? আমাকে ছেড়ে দিলে আমি আপনার নামে মামলা করব বলে ভয় পাচ্ছেন? তবে আমাকে মেরে দিন, সব কিছু ধামাচাপা পড়ে যাবে। তবু এই জঘন্য খেলাটা বন্ধ করুন। কাঁদতে থাকে আলো। স্বামীন কয়েক মুহূর্ত আলোকে দেখে ঘর থেকে বেরিয়ে যায়। অসময়ে স্বামীনের নাম্বার দেখে ফুয়াদ মুখে চক্রান্তর শব্দ করে ফোনটা রিসিভ করে কানে ধরে বিরক্ত ভঙ্গিতে বলে, তুই, তোর বউ, তোর রাজনীতি, তোর প্রতিশোধ ছাড়া আমার আর একটা জীবন আছে স্বামী। বাড়িতে এসে ও একটু শান্তিতে থাকতে পারবো না আমি? মানুষ নিজের পায়ে নিজে কুড়াল মারে, আমি ব্যতিক্রম, তাই বিয়ে করেছি, ঠান্ডা গলায় বলে শামীম। ফুরাত বলে, কি হয়েছে? ঝেড়ে কাশ। আমি কিছু বুঝতে পারছি না, কি করব এখন? ভালোবাসার কথা বললাম, কত নরম গলায় বললাম, চর মেরেছে, এখন কাঁদতে বসে গিয়েছে। ফুরাত শামীনকে বিদ্রূপ করে বলে, তো তুই আমাকে ফোন দিছিস কেন? তুই তো ইয়াশা মির্জা, যার কাছে স্ত্রী কেবল বিছানার সৌন্দর্য। সে কেন স্ত্রী চর হজম করে নেবে? ওকে চর মার, জোর জবস্তি কর। কত বড় সাহস ওর! তোকে ভালোবাসবে না, ইয়াশা মির্জাকে ভালোবাসবে না, ওর হাত পা বেঁধে মার, চর মেরে ওর মুখ থেকে ভালোবাসি কথাটি বের কর। ফুয়াদ রাগে কাঁপতে থাকে কথাটা বলে। স্বামীন নিস্তেজ কণ্ঠে বলে, বাজে না বকে কিছু একটা সাজেশন দে ভাই, আমি পুরো এলোমেলো হয়ে আছি। তুই মর। ফুয়াদ ফোন কেটে দেয়। স্বামীন চুপচাপ নিচতলায় বারান্দায় দাঁড়িয়ে থাকে। কিছু সময় যেতেই তার কাছে রনির ফোন আসে। স্বামীন ফোনটা রিসিভ করে কানে ধরে। ঘরের বাইরে থেকে ঈশিতা উঁকি দেয়। আলো হাঁটুতে মাথা ঠেকিয়ে কাঁদছে। ঈশিতা কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকে ঘরের ভিতরে ঢোকে। আলোর পাশে বসে আলোর মাথায় হাত রাখে। কান্না থামিয়ে আলো তাকায়। ঈশিতা কোনো কথা বলে না। আলো চোখে পানি মোছে, তারপর ধরা গলায় বলে, আপনার ভাইকে বলুন আমায় মেরে ফেলতে, দোহাই আপনার। ঈশিতা কিছু বলতে যাবে তখনই স্বামীন হন্তদন্ত হয়ে দরজা ঠেলে ভিতরে ঢোকে। আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলে, তুমি আমার সাথে চলো আলো, তোমার বাবা একটু অসুস্থ। ড্রাইভ করতে করতে স্বামীন আর চোখে আলোকে দেখে। শাড়ির আঁচলে মুখ চেপে ধরে অজরে ধারায় কাঁদছে আলো। বেশ মায়া হচ্ছে আলোর প্রতি স্বামীনের, সেই সাথে বুকে সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে তার। আলোর এই কান্না তো তার কারণেই। কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থেকে গাড়িটা হঠাৎ থামিয়ে দেয় সে। আলো কেঁদেই যাচ্ছে। স্বামীন একটি গভীর নিঃশ্বাস নিয়ে আলোর সিট বেল্ট বেঁধে দেয়।
আলোর গায়ে শামিনের হাত লাগাতেই এক ঝটকায় সে হাত সরিয়ে দিয়ে আলো। শামিন নিচু স্বরে বলে, সিট বেল্ট না বাঁধলে সমস্যা হতে পারে। আবারও গাড়ি চলতে শুরু করে এবং সোজা হসপিটালের সামনে এসে থামে। গাড়ি থেকে নেমে এসে দরজা খুলে আলোর দিকে হাত বাড়িয়ে দেয়। আলো তাকে উপেক্ষা করে নেমে দৌড়ে ভিতরে চলে যায়। শামিন ধীর পায়ে তার পিছু পিছু যায়। করিডোরে মাকে দাঁড়িয়ে থাকতে দেখে মায়ের গায়ে হুড়মুড়ি খেয়ে পড়ে আলো। আজান আয়াত এসে আলোকে ধরে। রেহানা দীর্ঘদিন পর মেয়েকে দেখে তাকে বুকে টেনে নেয় না, মেয়ের মুখের দিকে থাকে শুধু। আলো কান্নাটাকে নিয়ন্ত্রণ করে কাঁপা কাঁপা গলায় বলে, কিভাবে হলো আম্মু এসব? কারণ উপরওয়ালার ইচ্ছা, ধরা গলায় জবাব দেয় রেহেনা। খুব ক্লান্ত এবং বিধ্বস্ত লাগছে তাকে। শামিন ধীর পায়ে হেঁটে করিডোরে এসে দাঁড়ায়। তার মুখটা খুবই শুকনো দেখাচ্ছে। রেহানা শামিনের দিকে কয়েক পলক তাকিয়ে থেকে তার দিকে এগিয়ে যায়। কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলে, এসেছো তুমি? এখানে দাঁড়িয়ে কেন? লোকটাকে দেখবে না? এসো আমার সাথে এসো। শামিনের হাত ধরে রেহানা টানতে টানতে আইসিইউর সামনে নিয়ে গিয়ে দাঁড় করায়। বলে, দেখো, মন ভরে দেখো, তুমি শান্তি পাচ্ছ না? বলো বাবা। শামিন অস্ফুট স্বরে বলে ওঠে, আন্টি। শামিনকে কিছু বলতে না দিয়ে একটা চড় মারে রেহানা তাকে। গালে হাত দিয়ে মেঝের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে শামীম। রেহানা বলে ওঠে, আর কিসের শান্তি হবে তোমার? ছুটে গিয়ে আজান আয়াতকে টেনে নিয়ে শামীমের সামনে দাঁড় করিয়ে তারপর চেঁচিয়ে বলতে থাকে, ওদের মেরে ফেলতে হবে, নিয়ে যাও, পুঁতে ফেলো ওদের। তারপর গিয়ে আলোকে টেনে এনে শামিনের দিকে ধাক্কা দিয়ে বলে, ওকেও মেরে দাও, তাহলে তো শান্তি অবশ্যই হবে। শামিন চোখ তুলে তাকায় না রেহানার দিকে। রেহানা চেঁচিয়ে বলতে থাকে, আমাকে মারো বাবা, অবশ্যই শান্তি পাবে তুমি। কথাটা বলে কান্নায় ভেঙে পড়ে রেহানা। কিছুক্ষণ পরে মাথা ঘুরে পড়ে যেতে নিলে ইয়াশা এসে ধরে ফেলে। আজান আয়াতের দিকে তাকিয়ে বলে, ওনাকে বসিয়ে দাও। আজান আয়াত তাদের মাকে ধরে একটা বেঞ্চে বসিয়ে দেয়। শামিন ঘুরে আলোর দিকে তাকায়, কান্না থামিয়ে মেঝের দিকে তাকিয়ে আছে। শামিন তার দিকে এগিয়ে যায়, পাশে বসে আলোর দিকে তাকিয়ে নরম গলায় বলে, আলো, আজ যদি আমার বাবার কিছু তাহলে জেনে রাখুন ইয়াশার মির্জা আমার বাবার খুনি হিসাবে আমি আপনাকেই জানবো আজীবন। ঘৃণার মিশ্রিত কণ্ঠে কথাটি বলে ওঠে আলো। ডাক্তার রাসেল কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকে শামীমের দিকে, তারপর হাসি হাসি মুখ করে বলে ওঠে, এই শহরের মেয়র শামীম ইয়াশা, আমাকে চিনতে পেরেছ? শামীম রাসেলের দিকে হাত বাড়িয়ে দেয়। রাসেল, ফার্স্ট বেঞ্চ, রোল নাম্বার 3। রাসেল হেসে ফেলে, অত্যন্ত আন্তরিকতার সাথে শামীমের সাথে কোলাকুলি করে। শামীমের দিকে তাকিয়ে বলে, তুমি ব্যাক বেঞ্চে হলেও তোমার স্মৃতিশক্তি প্রখর শামীম, এত বছর পরও মনে রেখেছো আমাকে। শামীম মৃদু হাসে। রাসেল আলোর দিকে তাকিয়ে শামীমকে বলে, ওয়াইফ? শামীম মাথা নাড়ায়। বুঝলাম। রুগী কি হয়, শ্বশুর? হ্যাঁ রাসেল। রাসেল একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, আইসি। শামীম বলে, ওনার এখন কি অবস্থা? দেখো শামীম, ওনার আগে থেকেই ডায়াবেটিস এবং হার্টে অসুস্থ ছিল, অতএব ঝুঁকিটা একটু বেশি। আর তাছাড়া ওনার এখানে আনতে অনেকটাই দেরি করে ফেলেছে। এটা মাইন্ড স্ট্রোক না, মস্তিষ্ক রক্তক্ষরণ হয়েছে। সার্জারি ছাড়া আর কোনো উপায় নেই। শামীম আলোর মুখের দিকে তাকায়। আলো বোকার মতো ডাক্তার রাসেলের দিকে তাকিয়ে আছে। এগিয়ে এসে কাঁপা কাঁপা গলায় বলে, তাহলে করছেন না কেন? অপারেশন করুন। ভাবি, সার্জারি তো মুখের কথা না, আর তাছাড়া এ দেশে হবে না। বলো। রাসেল শামীমের দিকে তাকায়, হবে, কিন্তু অনেক রিস্ক। অন্যদিকে বেশি দেরি করা যাবে না, আমাদের কিছু একটা করতে হবে। যদি তোমরা রাজি থাকো আপনি অপারেশন করুন প্লিজ। আলো হাত জোর করে বলে উঠল, আপনাদের সৌভাগ্য নাকি জানি না, তবে আজকে ডাক্তার আদনান রুহানি এসেছে। যদি বন্ড সই করে দেন তাহলে আমরা এগোতে পারি। আলো কেঁপে উঠে কথাটা শুনে ভীত কণ্ঠে বলে, বন্ডে কেন সই করতে হবে? রাসেল নিচু স্বরে বলে, বললাম না অনেক রিস্ক। কিছু একটা হয়ে গেলে। রেহানা আর্তনা করে উঠে। আজান মাকে আলগে নেয়। আলো গলা জমে থাকা কান্নাটা গিলে ফেলে একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর একটা বিষয়, অপারেশনটা খুবই ব্যয়বহুল। তুমি এসব নিয়ে ভেবো না রাসেল, আমি আছি। শামীম কথাটা বলার সাথে সাথে আলো চেঁচিয়ে উঠে, না।
শামিন এবং রাসেল তার মুখের দিকে তাকায়। আলো শামিনের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, প্রয়োজন নেই, একেবারে প্রয়োজন নেই ইয়াশা মির্জা। শ্যাট আপ আলো। 1000 টাকার বিষয় না এটা। আলো শামিমের দিকে এগিয়ে যায়, তেজি কণ্ঠে বলে, আপনি ভাবলেন কি করে আমি আপনার টাকায় আমার আব্বুর অপারেশন করাবো? রাসেল একবার আলোর দিকে তাকায়। শামিন আলোকে বলে, কি করবে তুমি? আমাদের যতটুকু আছে সেটাই যথেষ্ট। আপনার মতো ক্রিমিনালের টাকায় আমার আব্বু জীবন বাঁচালে অমন জীবনের দরকার নেই। চোখে পানি মুছে রেহানার দিকে তাকিয়ে বলে, আমি আব্বুর সেভিংস থেকে টাকা তুলতে চাই আম্মু। নমিনি তো তুমি, কিন্তু মনে হচ্ছে বেশ দেরি হবে তাতে। তুমি আমার বিয়ের জন্য যে গহনাগুলো গড়িয়েছিলে ওগুলো বিক্রি করতে যাচ্ছি আজ রাতের মধ্যেই। শামিন কয়েক মুহূর্তে চুপ করে দাঁড়িয়ে থেকে আলোর হাত ধরে টানতে টানতে ওয়েটিং রুমের পিছনের দিকটা নিয়ে যায়, দেওয়ালের সাথে ঠেসে ধরে ধমকের সুরে বলে ওঠে, বেশি বুঝবে না আলো, তুমি ঠিক নেই, আমাকে সামলাতে দাও সবটা। আলো শামিমকে ধাক্কা দিয়ে বলে, কেন? কে হন আপনি আমাদের? কেউ না, একজন অপরাধী। আমি একজন দোষী, ধরে নাও এই সবটা আমার ভুলের মাসুল। আলো তাচ্ছিল্য হাসে, ভুলের মাসুল চাই না আমি, আপনার অন্যায়ের শাস্তি ছাড়া আমি কিছু চাই না, দরকার নেই এসবে, যান এখান থেকে। এমন সময় হন্তদন্ত হয়ে ইসমাম এসে দাঁড়িয়ে পড়ে সেখানে, তার পিছনে ঈশিতা। ইসমাম আলো আর শামিমের দিকে তাকিয়ে বলে ওঠে, ভাইয়া। শামিম ওদের দিকে তাকায়, ঈশিতাকে দেখতে পেয়ে বলে, ইস্যু, এই উন্মাদ মেয়েটাকে ধরে রাখ, আমার কিছু কাজ আছে। আতর আলমের সার্জারি হবে। আলো চেঁচাতে থাকে, সব জায়গায় নিজের ক্ষমতার জোর, গায়ের জোর, অর্থের জোর দেখাবেন না ইয়াশা মির্জা। ইসমাম বলে উঠে, অদ্রি। তারপর কথাটা ফিরিয়ে নিয়ে নিজে সামলে নিয়ে বলে, ভাবি আপনি শান্ত হন, এখন মাথা ঠান্ডা রাখার সময়। আলো এক পলক ইসমামের দিকে তাকিয়ে ছুটে চলে যায় রেহানার কাছে। শামিন কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে ডাক্তার রাসেলের কাছে চলে যায়। ভাবি ঈশিতা হুট করে কি মনে করে আলোকে ভাবি ডেকে ফেলে। আলো রেহানাকে আলকে ধরে বসেছিল, মাথা তুলে ঈশিতা দিকে তাকায়। আজান আয়াত দূরে একটা বেঞ্চে মাথা নিচু করে বসে আছে। ঈশিতা আলোর পাশে বসে রেহানার দিকে তাকিয়ে বলে, আন্টির শরীরটা খুব খারাপ, সম্ভবত হসপিটালের পাশেই আমার এক ফ্রেন্ডের বাসা। তুমি চাইলে আমি আন্টিকে সেখানে নিয়ে যেতে পারি। আন্টি একটু রেস্ট নিত, অপারেশন সকাল 7টায়, দরকার নেই। নিচু স্বরে কিন্তু ধূর কণ্ঠে বলে ওঠে রেহানা। তারপর আজানের দিকে তাকিয়ে বলে, তোর দাদির খোঁজ নিয়েছিস? পপি খালা এসেছে বাসায়। রেহানা দু চোখ বন্ধ করে ফেলে। ঈশিতা উঠে দাঁড়ায়, তখনই একজন নার্স এসে বলে, এখানে আলোকে। আমি। নিস্তেজ কণ্ঠে জবাব দেয় আলো, আপনি একটু আমার সাথে আসুন, বন্ডে সই করতে হবে।